এনসিপি দল হিসেবে নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করেছে। শুধু এনসিপি নয়, এনসিপি সহ 144টা দল নির্বাচন কমিশনে আবেদন করেছে। কিন্তু 144টা দলের হিসাব নিকাশ তো আর আদতে এখন আর কেউ করছে না। এনসিপি সবার আগ্রহের কেন্দ্রবিন্দু। এনসিপি যা করছে সেটা নিয়ে সংবাদপত্রে খবর হচ্ছে। এনসিপি যদি জোরে করে একটু এনসিপির কোনো নেতা যদি জোরে করে একটু বায়ু নির্গত করে, সেটাও গণমাধ্যমে খবর হচ্ছে। গণমাধ্যম সেগুলো লাইভ করার চেষ্টা করছে। গণমাধ্যম এক প্রকার, বাংলাদেশের গণমাধ্যম এই মুহূর্তে কোনো রাজনৈতিক দলকে পৃষ্ঠপোষকতা দিলে সেটা নিশ্চিত করেই বলা যায় যে এনসিপিকে তারা পৃষ্ঠপোষকতা দিচ্ছে, এনসিপিকে তারা পেছন থেকে ব্যাগ দেওয়ার চেষ্টা করছে। নানাভাবেই সুযোগ সুবিধা পাচ্ছে এনসিপি, সরকারের আশীর্বাদ পাচ্ছে, সরকারের প্রত্যক্ষ পরোক্ষ নানা রকমের সহযোগিতা পাচ্ছে। অনেকে বলেন কিংস পার্টি। সেই এনসিপি অন্য 143টা দলের থেকে তাদের অবস্থান যে একেবারেই আলাদা হবে সেটা তো খুব সহজেই অনুমান করা যায়। কিন্তু এবার দেখা গেল যে 144টা দলের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেল এনসিপির নাম। নির্বাচন কমিশনে যে 144টা দল নিবন্ধনের জন্য আবেদন করেছে তারা কেউ প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হতে পারেনি। সবাই ফেল করেছে, কেউ নির্বাচন কমিশনের ক্রাইটেরিয়া পূরণ করেনি। এখন কি হবে? এখন কি 144টা দলেরই নিবন্ধন বাতিল হয়ে যাবে? নিবন্ধন প্রক্রিয়াতে তারা নিবন্ধন পাবে না? নাকি এনসিপি নির্বাচন কমিশনের কাছ থেকে বিশেষ সুযোগ সুবিধা পাবে, বিশেষ কোটায় তারা নিবন্ধন পেয়ে যাবে? সেই আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম, নির্বাচন কমিশনে যে 144টা দল নিবন্ধনের জন্য আবেদন করেছে, এটা বোধহয় বাংলাদেশের একটা অনন্য রেকর্ড। এত সংখ্যক, মানে কি বলবো, যে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে রাজনৈতিক দল গত 10 মাসে। 144টা দল আবেদন করেছে নিবন্ধনের জন্য। ভাবা যায় এই দেশে 144টা দল নতুন করে নিবন্ধন পেতে চায়। এরা কারা? সেটা একটা বড় প্রশ্ন। অধিকাংশেরই কোনো নাম ঠিকানা নেই। নিজের বাড়ি, নিজের উঠান, নিজের ড্রয়িং রুম, সেগুলোই তাদের অফিসের ঠিকানা। সেরকম রাজনৈতিক দলের সংখ্যাই বেশি। কিন্তু এনসিপির ক্ষেত্রে ব্যাপারটা তো ভিন্ন। তাদের একটা রাজকীয় অফিস আছে। অফিসটা কোথায় থেকে পেয়েছে সেটা ভিন্ন আলোচনা, কিন্তু রাজকীয় অফিস আছে। বাংলা মোটরের মতো জায়গায় সব থেকে দামি বিল্ডিংয়ে তাদের অফিস। সারা দেশে যেখানে যেভাবে যেতে চাচ্ছে তারা সেখানে সেভাবে যাচ্ছে, শোডাউন করছে। এখন তাদের কন্টিনিউ শোডাউন আছে। গতকালকে আবার সার্জিস আলম ঘোষণা দিয়েছেন মার্চ টু গোপালগঞ্জ, এরকম। অর্থাৎ আজকে তারা গোপালগঞ্জে মার্চ করবে। গোপালগঞ্জে মানে যে দেশের অন্যান্য জায়গায় যে কর্মসূচিগুলো পালন করছে সেখান থেকে আলাদা কর্মসূচি পালন করবে গোপালগঞ্জে। অর্থাৎ গোপালগঞ্জ যেহেতু বঙ্গবন্ধুর এলাকা, শেখ হাসিনার বাড়ি টুঙ্গিপাড়া রয়েছে, সেখানে একটা ভিন্ন ক্যারিকাচার করতে হবে, এরকম তো ব্যাপার রয়েছে। সারা দেশে তারা এক ধরনের মৌজ মাস্তি ফুর্তির মধ্যেই রয়েছে। জনগণের সাড়া দেখা যাচ্ছে। সেই জনগণের সাড়ার মাঝে আবার কেউ কেউ বিতর্ক তৈরি করার চেষ্টা করছেন যে এই লোকবল সংগ্রহ, মানে লোকবল সাপ্লাই দিচ্ছে মূলত এনসিপির বিভিন্ন কর্মসূচিতে। সারা দেশে 2টি ইসলামিক দল তারা লোকবল সাপ্লাই দিচ্ছে। সাপ্লাই দিয়ে এনসিপির যে একটা অবস্থান রয়েছে সেই অবস্থানটা যেন দৃশ্যমান হয়, নিশ্চিত হয়, সেটার পেছনে তারা কাজ করছে। সেই এনসিপি এত ঘটা করে তারা নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করলো। এত গাদা গাদা কাগজ, গাদা গাদা ফাইল পুস্তক তারা জমা দিল। সেই দৃশ্যও আমরা দেখেছি এবং সেটা নিয়ে তারা কথা বলল যে এত কাগজ, মানে 30,000 40,000 কপি, এরকম ব্যাপার স্যাপার তারা বলার চেষ্টা করেছে। তারা সেটা
দিয়েছে, মনে হয়েছে যে অন্যান্য দলের চাইতে রাজকীয়ভাবেই তারা আবেদনটা করলো, কিন্তু পরিণতিটা আমরা দেখলাম যে অন্যান্য দলের সঙ্গে অর্থাৎ সব মিলিয়ে 144টা যে দল নিবন্ধনের আবেদন করেছে তারা কেউই প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হতে পারেনি, তারা সবাই ফেল করেছে। তারা নির্বাচন কমিশনের ক্রাইটেরিয়া পূরণ করতে পারেনি। বড় ধরনের গ্যাপ তৈরি হয়েছে। বড় ধরনের গ্যাপ যখন তৈরি হয়েছে তখন নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে তাদেরকে চিঠি দেবে, চিঠি দিয়ে 15 দিনের সময় দেবে। এই 15 দিনের মধ্যে তারা যদি নির্বাচন কমিশনের সমস্ত শর্ত পূরণ করতে পারে তাহলে নিবন্ধন পাবে, তা না হলে নিবন্ধন পাবে না। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে 15 দিন 144টা দলকে সময় দেওয়া হবে, যারা ক্রাইটেরিয়া পূরণ করতে পারবে না তাদের নিবন্ধন পাওয়ার কথা নয়, এটাই স্বাভাবিক। কিন্তু ধরা যাক কথার ছলে, বিতর্কের ছলে যে এনসিপি ক্রাইটেরিয়া পূরণ করলো না কিংবা করতে পারলো না, তাহলে কি নির্বাচন কমিশনের সাহস আছে এনসিপিকে নিবন্ধন দেবে না এই ঘোষণা দেওয়ার? এই বাস্তবতায় আমার মনে হয় যে সেই বাস্তবতায় সেই সাহস নেই। অন্য দলের ক্ষেত্রে অন্য 143টা দলের ক্ষেত্রে সেই সাহস থাকলেও এনসিপির ক্ষেত্রে সেই সাহস নির্বাচন কমিশনের নেই। যদি সেই সাহস নির্বাচন কমিশন দেখাতে চায় তাহলে নির্বাচন কমিশনকে আওয়ামী দোসর কিংবা ফ্যাসিস্টের দোসর হিসেবে চিহ্নিত করতেও কিন্তু পিছপা হবে না তারা। সুতরাং যতই বাধা আসুক না কেন, যতই সবার মতো ফেল করুক না কেন, আমার মনে হয় যে কোনোভাবেই হোক, যে কোনো কৌশলে, যে কোনোভাবে তাদের ক্রাইটেরিয়া পূরণ করিয়ে কিংবা কিছু শর্ত সাপেক্ষে পরে করলে হবে এরকম একটা সুযোগ দিয়ে তাদের নিবন্ধনের প্রক্রিয়াটা আমার মনে হয় শেষ করা হবে। তাতে সমান আচরণ কিংবা সমবিচার, সঠিক বিচার, সবার ক্ষেত্রে সঠিক বিচার করার ব্যাপারটা যদি ভুলণ্ঠিতও হয়, যদি সেটা নাও হয়, যদি একপাক্ষিক ব্যাপার কোনো দলের ক্ষেত্রে করতে হয় নির্বাচন কমিশনকে, তারা হয়তো গোপনে সেটা করতেও পারে। কারণ এই বাংলাদেশে আমরা অনেক কিছু দেখি, অনেক কিছু সম্ভব, সব সম্ভবের দেশ বাংলাদেশ। এখানে নিয়ম যতটা না কথা বলে, তার চাইতে ক্ষমতা, পাওয়ার, দাপট, প্রতাপ সেটা আরও বেশি কথা বলে, যেটা আমরা রাজনৈতিক সরকারের আমলে বারবার দেখেছি। রাজনৈতিক সরকার বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানে যা ইচ্ছা তাই করেছে। এখনও খুব একটা ব্যতিক্রম আমরা দেখছি না, দেখব না হয়তো। একই রকমভাবে চলছে, কোনো ক্ষেত্রেই আমরা ব্যতিক্রম কিছু দেখছি না। রাজনৈতিক সরকারকে আমরা দোষারোপ করছি ঠিকই, কিন্তু অরাজনৈতিক সরকারের আমলেও ঠিকঠাক মতো যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো চলছে কিংবা চলবে, সরকার ব্যবস্থা যে ঠিকঠাকভাবে চলছে, সবার ক্ষেত্রে যে সমতার বিধান তৈরি করা হয়েছে, সেরকম দৃষ্টান্ত আমরা খুব একটা দেখি না। দর্শক, আপনার কি মনে হয়, শেষ পর্যন্ত কি এনসিপি নিবন্ধন পাবে না, নাকি এটা একটা মানে বলার দরকার নির্বাচন কমিশনের, তাই বলেছে যে সবাই ফেল করেছে, ঠিক সময় মতো এনসিপি পাশ করেই যাবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।